গণপরিবহনে অরাজকতা, লঞ্চনে স্বাস্থ্যবিধির বালাই, ভাড়া বৃদ্ধি সরকারের দারিদ্র্য বান্ধব নীতির পরিপন্থী বলছে বিশ্লেষকরা। প্রয়োজনে অধিক সংক্রমিত রেড জোনে ফের লকডাউন জারির ঘোষণা, না মানলে কঠোর সিদ্ধান্ত, 25 ভাগ জনবল নিয়ে অফিস চালানোর নির্দেশনা। লিবিয়ায় 26 বাংলাদেশি হত্যার ঘটনায় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা হাজি কামাল গ্রেপ্তার, মিলছে গুরুত্বপূর্ণ অনেক তথ্য। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে 6ষ্ঠ দিনের মতো বিক্ষোভ, হোয়াইট হাউসের সামনে সংঘর্ষ, সেনা মোতায়েনের ঘোষণা ট্রাম্পের। করোনা ভাইরাসে আতঙ্ক কাটিয়ে অনুশীলনে ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। 11 জুন থেকে পুনরায় শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা। স্বাগত সকালের সংবাদে, সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2 মাসের বেশি সময় পর সচল হলো দেশের গণপরিবহন। ঢাকায় সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে চলতে দেখা গেছে গণপরিবহনগুলোকে। অভিযানে নেমে সন্তুষ্টি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, কিন্তু ঢাকার বাইরে ছিল উল্টো চিত্র। যাত্রীদের কাছ থেকে আদায় করা হয় প্রায় দ্বিগুণ ভাড়া, মানা হয়নি স্বাস্থ্যবিধিও। বিস্তারিত থাকছে তানজির মেহেদির রিপোর্টে। ৬৬ দিন পর আবারও রাস্তায় হাঁকডাক ছেড়েছে গণপরিবহন। বাসগুলো যেমন নির্ধারিত পয়েন্টে এসে থেমেছে, তেমনি যাত্রীরাও ছিলেন অপেক্ষায়, যদিও যাত্রীর সংখ্যা ছিল অনেক কম। বাসের চালক সহকারীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা গেছে। গাড়িতে যাত্রী ওঠার আগে ছিটানো হয় জীবাণুনাশক। আর এখন তারা হ্যান্ডশিটে মারি তারপর উঠাই। যে মাস্ক নাই সে গাড়ি তুলতে পারবে না। নির্ধারিত ভাড়ার চেয়ে 60% বেশি আদায় নিয়ে যাত্রীরা মনক্ষুণ্ণ হলেও তারা চান গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলা হোক। এই অবস্থা চললে সমস্যা হবে না, মানে এটা মেনটেন যদি করতে পারে তাহলে অনেক বেটার হয়। 2 মাস পর জীবিকার সংস্থান হওয়ায় স্বস্তি ফিরেছে চালকদের মাঝে, কিন্তু কাটেনি শঙ্কা। স্যানিটেশন ব্যবহার করার পাবলিকরে, ঠিক আছে, আমরা ওগুলা সব শর্ত মাইনা চলতেছি। আজকের দিন লস হবে, হয়তো 2-4 দিন পর চললে বোঝা যেতে পারে যে কোন পর্যায়ে যাইতে পারে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে নামে বিআরটিএ। প্রত্যেকটা টার্মিনালে আমাদের মনিটরিং টিম আছে, নিবেই মেশিনের নেতৃত্বে। তবে ঢাকার চিত্র সুখকর হলেও রাজধানীর বাইরে ছিল বেহাল দশা। 60% ছাপিয়ে শতভাগ কিংবা তারও বেশি পরিমাণ ভাড়া আদায় করেছে পরিবহনগুলো। যাত্রীদের পড়তে হয়েছে বিপাকে। 5 টাকা 10 টাকা 10 টাকা 20 টাকা ভাড়া ছিল, 150 টাকা। 80% হলে কত হয়? 200 টাকার বেশি হয় না, 500 টাকা ভাড়া চায়। ঢাকার বাইরে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও দেখা গেছে উদাসীনতা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী পরিবহনের কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয়নি। লঞ্চ চালুর দ্বিতীয় দিনেও বরিশালে যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি। লঞ্চ চালুর দ্বিতীয় দিনে বরিশালের যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি। লঞ্চ কর্তৃপক্ষের দাবি, স্বাস্থ্যবিধির সব ব্যবস্থা থাকার পরও তা তোয়াক্কা করছেন না যাত্রীরা। যদিও সরকারের নির্দেশনা না মানলে লঞ্চ মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসন। রাহাত খানের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সোমবার লঞ্চ চালুর দ্বিতীয় দিনেও একই চিত্র দেখা গেছে বরিশাল নদীবন্দরে। ঢাকাগামী 5টি লঞ্চের কোনোটিতেই যাত্রীদের শারীরিক দূরত্ব রক্ষা করতে দেখা যায়নি। অনেক যাত্রীর মুখমণ্ডলে নেই মাস্ক। এছাড়া স্বাস্থ্যবিধির নানা বিষয়গুলো উপেক্ষিত হচ্ছে চরমভাবে। সমস্যা, একজনের যদি করোনায় আক্রান্ত থাকে, করোনা ভাইরাসে, তো এতে তো সবারই এই রোগে আক্রান্ত হতে পারে, ঝুঁকি, অনেক ঝুঁকি। এটা তো মানুষ তো মানতে আসে না। আমরা তো স্বাস্থ্যবিধি মানতে আসি না, আমরা গণবাসতি হয়ে গেছে, এটা তো করোনা বাড়বে। যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে মাইকিং সহ নানা কার্যক্রম চালালেও যাত্রীরা তা মানছেন না বলে জানালেন লঞ্চ কর্তৃপক্ষ। মানুষকে সচেতন হতে হবে, মানুষ সচেতন না হলে আমরা যে যত কোনো পদক্ষেপ নিয়ে কেন তা কোনো ফল আসবে না। আর স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে স্বীকার করে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। যেখানে গ্যাপ দিচ্ছি আমরা কিন্তু প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। যদি এই পরিস্থিতি একান্তই অনুকূলে না থাকে, আমরা কিন্তু লঞ্চগুলোকে কালকের মতোই কিন্তু আমরা সিদ্ধান্ত আবার নিতে পারি। এদিকে জেলা প্রশাসন আগাম টিকিট কেটে যাত্রীদের লঞ্চে ওঠানোর নির্দেশনা দিলেও বরিশাল নদীবন্দরে লঞ্চের বাইরে বিআইডব্লিউটিএ কোনো টিকিট কাউন্টার স্থাপন না করায় আগের নিয়মেই তা চলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গণমানুষ আবারও গণপরিবহন মালিকদের কাছে জিম্মি হলো। একে তো বাড়তি ভাড়ার চাপ, তার উপর স্বাস্থ্যবিধির
যাচ্ছে তাই অবস্থা। বিশ্লেষকরা বলছেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত সরকারের দরিদ্র বান্ধব নীতির বিপরীত। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। ছবি কথা বলে, তুলে ধরে বাস্তবতা। এখানে কোথায় স্বাস্থ্যবিধি, কোথায় 2 সিটে একজন বসা? ভাড়া বেড়েছে 60%, কিন্তু নেওয়া হচ্ছে দ্বিগুণ। ভাড়া ছিল 150 টাকা, 80% হলে কত হয়? 200 টাকার বেশি হয় না, 500 টাকা ভাড়া চায়। নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সভাপতি ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকেই অযৌক্তিক বলছেন। এই সিদ্ধান্তের ফলে স্বাস্থ্য ঝুঁকি কোনোভাবেই কমবে না। যাত্রীর সংখ্যা বাড়লেই এই বিধানটা কেউ মানবে না। যে সিদ্ধান্ত নিরাপত্তা বাড়ায় না, যে সিদ্ধান্ত নেওয়ারই কোনো যৌক্তিকতা নাই। নগর বিশ্লেষক আর অর্থনীতিবিদ দুপক্ষই মনে করেন বাড়তি ভাড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, মানতে বাধ্য করতে হবে স্বাস্থ্যবিধি। সরকার যখন প্রণোদনা প্যাকেজের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, সেই সময়ে এই পরিবহন বেনিয়া গোষ্ঠী যারা তাদের শ্রমিকদের পাশেও দাঁড়ানো না, তাদের স্বার্থ দেখে জনগণের ঘাড়ে অতিরিক্ত 60% বোঝা চাপিয়ে দেওয়া একটি অমানবিক, অজনবান্ধব এবং এই মুহূর্তে সরকারের সিদ্ধান্ত এবং পলিসির বিপরীত। সাধারণ মানুষের উপরে কোনো ধরনের অতিরিক্ত বোঝা দেওয়াটা ঠিক নয়, কারণ তাদের আয় এমনিতেই কমে গেছে। অনেকের যারা গণপরিবহনে চলেন, অনানুষ্ঠানিক খাতের অনেক লোকজন, তাদের আয় কমে গেছে। এখন যদি পরিবহনের ব্যয় তাদের জন্য বাড়ে, এটা হবে মরার উপর খাড়ার ঘা। বাড়তি ভাড়ার চাপ নিম্ন আয়ের জনগোষ্ঠীর কাঁধে না চাপিয়ে ভর্তুকির আওতায় আনার সুপারিশ বিশ্লেষকদের। গণপরিবহনে যে জ্বালানি ব্যবহার করা হয়, সেইখানে ভর্তুকি দিয়ে গণপরিবহনের যে লস যদি হয়ে থাকে সেটা পূরণের চেষ্টা করতে হবে। এবং একই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা করে এই চলাচল নিশ্চিত করার তত্ত্বাবধান নিশ্চিত করবেন। গণপরিবহনে নৈরাজ্য ঠেকানো ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে গণপরিবহনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি কঠোর মনিটরিংয়ের দাবি উঠছে নাগরিক সমাজের পক্ষ থেকে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সাধারণ ছুটি বাতিল করে সীমিত আকারে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও গণপরিবহন এমন সময় খুলে দেওয়া হয়েছে যখন দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড ভাঙছে প্রতিদিন। বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বড় বিপর্যয় ঠেকানো কঠিন হয়ে পড়বে। বৃহৎ সংক্রমণের ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন তারা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। পহেলা মে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ছিল ৮,২৩৮ জন, যা জুন মাসের 1 তারিখে এসে দাঁড়ায় ৪৭,১৫৩-তে। মাত্র ৩০ দিনে সংক্রমণ বেড়েছে ৫.৫ গুণেরও বেশি। গেল ৭ দিনে করোনার সংক্রমণও চোখে পড়ার মতো। ২৫ মে আক্রান্ত হন ১৯৭৫ জন। ছোট ছোট গতিতে সংক্রমণ বেড়ে ৩১ মেতে আক্রান্ত হন সর্বোচ্চ ২৫৪৫ জন। একইভাবে ২৫ মেতে মৃত্যু হয় ২১ জনের। মাত্র ৭ দিনের ব্যবধানে মৃত্যু হয় প্রায় দ্বিগুণ এবং রেকর্ড সংখ্যক ৪০ জনের। বিশেষজ্ঞদের মতে গেল ১০ মে থেকে ঢিলেঢালাভাবে লকডাউন পালনের প্রভাব এটিই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন সাধারণ ছুটি বাতিল করে সীমিত আকারে সবকিছু খুলে দেওয়ার পর যেভাবে স্বাস্থ্যবিধি অমান্য করা হচ্ছে তাতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, যা বাড়াবে মৃত্যু সংখ্যাও। বিভিন্ন ফেরিঘাটগুলোতে কি পরিমাণ মানুষ গিজ করছে, তখনই আমরা বুঝতে পারছিলাম যে এটার ধাক্কাটা আসবে হচ্ছে ৬-৭ দিনের মধ্যে। সেটা কিন্তু এসেছে। তাহলে এখনো যখন লকডাউনটা তুলে দেওয়া হচ্ছে, সেটার ধাক্কাটা যে আসবে, এটা আর কি এক ধরনের বিজ্ঞান, এটা অবশ্যই আসবে। আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেন বলছেন, সংক্রমণ বৃদ্ধির এই সময়ে সাধারণ ছুটি বাতিল করার সিদ্ধান্ত বড় ভুল। সাধারণ ছুটি বাতিল করার কারণে যে সমস্ত অফিস আদালত না খুললেও চলতো, সেগুলো কিন্তু খুলে গেছে, কারণ একটার সঙ্গে একটা সম্পর্কিত। ফলে আরো দ্রুত গতিতে আমাদের এখানে রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কা আছে এবং তার সাথে আনুপাতিক হারে ক্ষয়ক্ষতিরও বেশি হওয়ার আশঙ্কা আছে। এমন পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ তাদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনার সংক্রমণ ঠেকাতে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বিবেচনা করে দেশকে রেড, গ্রিন এবং ইয়েলো জোনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে যে এলাকায় সংক্রমণের হার বেশি সেখানে পুনরায় লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা দুর্যোগে সরকারি অফিসে কর্মচারীদের উপস্থিতির হার কমানোরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। শাহালি জয় রিপোর্ট।
সারা দেশেই ছড়িয়ে গেছে করোনার সংক্রমণ। এর বিস্তার ঠেকাতে 2 মাসের বেশি সময় ধরে সাধারণ ছুটি থাকলেও জীবন জীবিকার তাগিদে তার মেয়াদ শেষ করতে হয়েছে। এমন বাস্তবতায় করোনার সংক্রমণ কমাতে কি উদ্যোগ নেওয়া যায় তা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে উচ্চ পর্যায়ের এই বৈঠক। সংশ্লিষ্ট মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের 4 মেয়রও। দীর্ঘ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংক্রমণ ঠেকাতে দেশকে 3টি অঞ্চলে ভাগ করা হবে। যেসব এলাকায় সংক্রমণ বেশি সেটি রেড জোন, অপেক্ষাকৃত কম সংক্রমণ এলাকায় ইয়েলো জোন, আর সংক্রমণ মুক্ত এলাকা হবে গ্রিন জোন। টেস্টের হারের সঙ্গে সঙ্গে সংক্রমণও বাড়ছে। আজকে আমরা সেই জন্য কয়েকটা জোন, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন আমরা মার্কিং করেছি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে এই জোনগুলোকে রেড জোনকে কিভাবে গ্রিন জোন করা যায় সেটা নিয়ে আজকের আমরা আলোচনা হয়েছে। সাধারণ ছুটির শেষে রোববার থেকে পুরোদমেই চলছে সরকারি অফিস। তবে দ্বিতীয় দিনেই সংক্রমণ বিবেচনায় অফিসে সরকারি কর্মচারীদের উপস্থিতি সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 25% অফিসিয়াল এক্সিস্টিং থাকবে, ফিজিক্যালি উপস্থিত থাকবে। হ্যাঁ, সেখানে 25% হয়তো একই সাথে অনলাইন থাকবে, বাসা থেকে কাজ করবে। আমরা আমাদের যতক্ষণ আমরা চাই যে আমাদের সচিবালয়ের যারা কর্মকর্তা রয়েছেন যেমন যাতে করে কোনোভাবেই ইনফেক্টেড না হয় সেটাকে মাথায় রেখে আমরা ওয়ান কোর্ট আমাদের প্রয়োজনের নিরিখে আমাদের ওয়ান কোর্ট কর্মকর্তাকে একই সাথে আমরা অফিসে রাখবো। জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন, কর্মচারীরা স্বল্প সময়ের জন্য অফিসে উপস্থিত থাকবেন। প্রয়োজনে অফিসগুলোতে একাধিক শিফট চালু হবে। এছাড়া যারা অফিসে আসবেন না, অনলাইনে কাজ করবেন তারা। এদিকে জাতীয় সংসদে আসন্ন বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের রোস্টার ভিত্তিক যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কোরাম পূরণের প্রয়োজনে এ রোস্টার বাস্তবায়ন করা হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যানবাহনের চাপে আগের রূপে ফিরতে শুরু করেছে ব্যস্ত নগরী ঢাকা। বেড়েছে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা, ফলে রাজপথে দেখা মিলেছে যানজটের। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছে গণপরিবহন। তবে বিষয়টি নিয়ন্ত্রণে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর ট্রাফিক পুলিশের সদস্যরা। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। কয়েকদিন আগেও রাজধানী ঢাকা ছিল অঘোষিত লকডাউনে বন্দী। গণপরিবহনহীন রাজপথ ছিল ফাঁকা। ব্যক্তিগত গাড়ি থাকলেও ছিল না ট্রাফিক সিগন্যালে থাকা পুলিশ সদস্যদের ব্যস্ততা। গেল 2 মাস বন্ধ থাকায় বিআরটিএ থেকে যানবাহন চলাচলের নির্দেশ আসায় আগের রূপে ঢাকা। রাজধানীর প্রতিটি মোড়ে দেখা গেছে সিগন্যালে থাকা যানবাহনের দীর্ঘ সারি। পুলিশ সদস্যরাও বলছেন, আগের তুলনায় বেড়েছে গাড়ির চাপ। গাড়িগুলোকে আমরা দেখতেছি তারা সামাজিক দূরত্ব, একটা সিট দূরত্ব বসতেছে কিনা যাত্রীগুলো, সেগুলো আমরা অবজারভেশন করতেছি। রাস্তার বর্তমান চিত্র নিয়ে কথা বলেন সিগন্যালে থাকা গাড়ির চালক ও যাত্রীরা। অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক বেশি জ্যাম ঠেলে রয়েছে। গাড়ির সংখ্যা আগের থেকে একটু কম, যেহেতু লকডাউন খোলা সেই জন্য অনেক বেশি হয়ে যাইতেছে, আর কি চাপ আছে। এই চাপ মোটামুটি অফিস টাইমে একটু বেশি ছিল, এখন আবার সেরকম নাই চাপ। যানবাহনে থাকা যাত্রী ও চালকদের স্বাস্থ্যবিধির নির্দেশনা বাস্তবায়নে তৎপরতা দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। লিবিয়ায় 26 জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজি কামালকে গ্রেফতার করেছে র্যাব। প্রায় 400 লোককে অবৈধভাবে বিদেশ পাঠায় সে। র্যাব বলছে সেই বাংলাদেশ থেকে অবৈধভাবে মানব পাচারকারীর মূল হোতা। এর সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে অনুসন্ধান করছে র্যাব। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। গত 28 মে লিবিয়ার মিজদা শহরে 26 জন বাংলাদেশি অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্বজন হারানোর সেই আহাজারি এখনো থামেনি। বাংলাদেশ থেকে লিবিয়ায় হয়ে অবৈধভাবে ইতালিতে যাওয়া বিভিন্ন শ্রমিকদের যাওয়ার জন্য বিভিন্নভাবে প্রলোভন দেখানো হয় এবং বলা হয় তাদের বিদেশ যাওয়ার পরই বাকি টাকা দেবে, এই ধরনের আশ্বাস দেওয়া হয়। জানা যায় তাদের প্রথমে বাইরোড ঢাকা থেকে কলকাতা নেওয়া হয়। এই হাজি কামালই সবার সঙ্গে যোগাযোগ করেন। তারা বাংলাদেশ থেকে 10-15 দিন আগে বেনগাজিতে যাওয়ার এই চক্রটি লিবিয়াতে যাওয়ার পরই টাকার জন্য চাপ দেওয়া শুরু করে। র্যাব জানায় এখানে পৌঁছার পরই তাদের পরিবারের কাছ থেকে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর ত্রিপোলিতে নিয়ে যাওয়ার জন্য আবারও পরিবারের কাছ থেকে 2 থেকে 3 লাখ টাকা দাবি করা হয়। যারা এই সমস্ত
ছেলেদেরকে প্ররোচনা দিয়ে ঢাকায় নিয়ে আসছে এবং আসার পরে এই যে হাজি কামাল যাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি সে হচ্ছে রিং লিডারের মূল হোতা। সেখানে তাদের শুরুতে ভূমধ্য সাগরে বোট চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি গত 10-12 বছরে 400 লোককে পাঠিয়েছেন। তার সঙ্গে যুক্ত আছেন 15 থেকে 16 জন। এই সমস্ত দালাল চক্র আমাদের বাংলাদেশের এই সমস্ত নিরীহ ভাইদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। দেশকে, দেশের সরকারকে দেশীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে মানহানিকর পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে। তাদের বিরুদ্ধে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবারে যুক্তরাষ্ট্রে বিক্ষোভের খবর। পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ খুনের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে চলমান বিক্ষোভ আরও জোরালো হয়েছে। ঠিক সেই মুহূর্তে বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন অনেক অঙ্গরাজ্যের গভর্নর বিক্ষোভ দমনে যথেষ্ট ভূমিকা নিচ্ছে না। তাদের আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রস্তাব দেন তিনি। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, ফ্লোরিডা সহ বেশ কয়েকটি রাজ্যে রাস্তায় নেমে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। ক্রমে ছড়িয়ে পড়তে থাকা বিক্ষোভ নিয়ন্ত্রণে সেনা ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত আমেরিকান ন্যাশনাল গার্ডের শরণাপন্ন হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। হোয়াইট হাউসের সামনে টিয়ার গ্যাস ও পেপার স্প্রে উপেক্ষা করে বিক্ষোভকারীদেরকে পুলিশের মুখোমুখি অবস্থান নিতে দেখা গেছে। আবারও গণপরিবহন চলাচলের খবর। গণপরিবহন চলাচলের খবর জানতে চট্টগ্রাম ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, গণপরিবহন চলাচলের প্রথম দিনে গতকাল আমরা নানা অনিয়মের চিত্র দেখেছি আপনাদের মাধ্যমে। আজকের অবস্থা কি আমাদের জানাবেন? ধন্যবাদ আকাশ আপনাকে। আপনি জানেন যে নিজের সুরক্ষা নিজের, কিন্তু দেখা যাচ্ছে নিজের সুরক্ষা নিজেই কিন্তু যারা কর্মস্থলে ফিরছেন সকালবেলা তারা কিন্তু নিজের সুরক্ষা নিজেই নিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে তারা যে পরিবহন করে কর্মস্থলে যেতে হচ্ছে সেই পরিবহনের কোনো সুরক্ষা নেই। কিন্তু যে তাদের একটা নিয়ম রয়েছে, ভাড়া বেশি নিলেও 60% বেশি ভাড়া নিয়েও কিন্তু তাদের সুরক্ষা করার কিন্তু খুব একটা নির্দেশ থাকলেও কিন্তু দেখা যাচ্ছে কোনো কিছুই মানা হচ্ছে না সিটি বাসগুলোতে। যে গণপরিবহন বলতে দূরপাল্লা যে পরিবহন চট্টগ্রাম থেকে ঢাকায় ছেড়ে গেছে যে পরিবহনগুলো, সেই পরিবহনে কিছুটা মানা হলেও যে সিটি বাসগুলো আছে সেই সিটি বাসের দৃশ্য দেখলে কিন্তু আপনি বুঝতে পারছেন যেখানে এক সিটে একজনকে বসানোর কথা ছিল, কিন্তু আমরা দেখছি এক সিটে দুজনে বসে আছে। তাহলে কি সামাজিক দূরত্ব কতটুকু মানা হচ্ছে তাহলে আপনি ছবি দেখলে কিন্তু বুঝতে পারছেন। তো আসলে গতকাল থেকেই গণপরিবহন চালু হয়েছে দীর্ঘ 2 মাসের অধিক সময় পর, কিন্তু দেখা যাচ্ছে কোনোভাবে মানা হচ্ছে না। পুলিশ প্রশাসনের যে তদারকি, এমনকি সেনাবাহিনীর যে তদারকি থাকার কথা রয়েছে সে তদারকিও কিন্তু আমরা কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। তার কারণে কিন্তু আসলে সিটি বাসগুলো যেমন খুশি তেমনভাবেই কিন্তু তারা কিন্তু প্যাসেঞ্জার নিচ্ছেন, এমনকি কাউকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। আর যে উঠতে চায় তাকে উঠতে দিচ্ছে না। আমরা একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কতটুকু পর্যন্ত ঝুঁকি নিয়ে আপনারা এই পরিবহন চলাচল করছে, যেখানে আপনারা ভাড়া বেশি দিচ্ছেন সেখানে কিন্তু আসলে একজনের পাশে একজন কেন বলে মনে করছেন? আমরা এই পোশাক শিল্প কারখানায় আমরা চাকরি করতেছি। এখন লকডাউনের পরে এখন আমাদের গাড়িতে যেটা যাতায়াত সরকার করা হয়েছে ওইটা আমরা সিট ডবল সিটে একজন করে আমরা যাওয়ার যেটা সিদ্ধান্ত সরকার দিয়েছে এটা পরিবহনে মানতেছে না। এটা জাম করে সকালবেলা যেভাবে যাচ্ছে বিকেল আরও জাম হয়ে যায় এবং গাড়ির ড্রাইভাররা দাঁড়ায় করে লোক নিয়ে একজনের পাশে একজনের জাম ফিট করে বসে ভাড়া ডবল ভাড়া আমাদের থেকে চাহিদা নেই এবং ডেলি মারামারি চলে ভাড়ার জন্য। ওটা নামা 30 টাকা 20 টাকা। জি, অ্যাকচুয়ালি নিয়ম তো মানা হচ্ছে না, জন্য ভাড়াও বেশি নিতেছে, প্লাস আপনার এই এক সিটে 2 জন করে বসাইতেছে, এখন নিয়ম মানতেছে না। পরিবহনে নিয়ম মানতেছে না, পরিবহনে এরা নিয়ম মানতেছে না আপনার, এই আর কি। আকাশ, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আমরা যে প্যাসেঞ্জারের সাথে কথা বলেছি তিনি যেমনটা বলছিলেন কোনো নিয়ম মানছেন। আমরা একটু চালকের সাথে একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। জি, যেখানে এক সিটে একজন বসার কথা ছিল, জি কেন এরকম হচ্ছে? এখন যাত্রীরা তো মানতেছে না ভাই, এখন সবাই অফিসে যাবে। এখন তো আমরা বলতেছি আপনারা শারীরিক দূরত্ব বজায় বসুন,
কিন্তু ওনারা তো ওইটাই তো বসে যেতেছে আমাদের কথা নিচ্ছেন না আপনারা? হ্যাঁ ভাড়া সরকার যেটা ডিক্লেয়ার করছে ওইটাই নিতেছি। তাহলে যে উঠতে চায় সে উঠতে পারছে না। জি, যে উঠতে চায় সে উঠতে পারছে না। আপনার এই গাড়িতে তো কোনো সিটে খালি নেই আমরা দেখলাম। খারাপ ইঞ্জিন কি লেগে আকাশ, আপনি অবশ্যই বুঝতে পারছেন যে সিটি বাস যেগুলো আছে সেই সিটি বাস একটি বাসও কিন্তু আমরা দেখলাম গতকাল থেকে আজকে পর্যন্ত কোনোভাবে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। যা সিভিল সার্জন যেমনটা বললেন, চিকিৎসকরা যেমনটা বললেন, চট্টগ্রাম এখন খুব একটা হটস্পটে রূপান্তরিত হয়েছে, যেখানে মৃত্যুর হার যেমনটা বাড়ছে, সংক্রমণের হারও কিন্তু অনেকটা বাড়ছে। তো এখন থেকে যদি সেটা প্রতিরোধ করা না যায় তাহলে আরও ভয়াবহ আকার রূপ নিতে পারে বলে তারা আশা করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আকাশের কাছে। ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সাথে। দর্শক, এই মুহূর্তে আমরা যাব টাঙ্গাইলে। টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ঢাকা টাঙ্গাইল রুটে চলাচল করা বাস কতটা বিধিনিষেধ মেনে চলছে, যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা, সরেজমিন ঘুরে আপনি কি বাস্তব চিত্র দেখছেন আমাদের জানাবেন। আসলে যে স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে সেটি কিন্তু অনেকটাই যে দূরপাল্লা বাস সেটি মানা হচ্ছে, কিন্তু যেগুলো লোকাল যে বাসগুলো রয়েছে সেটি কিন্তু একদমই মানা হচ্ছে না। এবং আমি রয়েছি এখানে যে টাঙ্গাইল বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড এলাকায়, এবং এখান থেকেই কিন্তু আসলে দূরপাল্লা যে ঢাকা বিভিন্ন দূরপাল্লা যে বাস রয়েছে সেটি কিন্তু আসলে তারা যাচ্ছেন। এবং যে ভাড়ার বিষয়টা আসলে তারা বলেছেন যে ভাড়ার বিষয়টা কিন্তু অনেকটাই তারা মানছেন, এবং কিছুটা স্বাস্থ্যবিধি যে মানা সেটি কিন্তু অনেকটাই মানা হচ্ছে না। যেমন যে স্বাস্থ্য যে যাত্রীদের যে তাদেরকে ওঠানোর সময় যে স্প্রে করে ওঠানো দরকার সেটি কিন্তু আসলে অনেকটাই সেখানে মানা হচ্ছে না। তবে যে সামাজিক যে দূরত্ব নিয়ে বসা দরকার সেটি কিন্তু অনেকটাই রয়েছে। তবে এই অঞ্চলে আসলে অনেকটাই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে আসলে লোকাল যে বাসগুলো রয়েছে সেখানেও কিন্তু অনেকটাই যে গাদাগাদি করে বসা, এবং আমরা কিন্তু ছাদেও যাত্রী নেওয়ার কিন্তু আমরা দেখেছি। তবে এই মুহূর্তে আসলে আমরা দু একজন পরিবহন সাথে আমরা একটু কথা বলতে চাই যে আসলে এই যে আপনি একটু বলবেন, আপনাকে সাথে একটু কথা বলি, আপনি একটু বলবেন এই যে ভাড়ার বিষয়, স্বাস্থ্যবিধির বিষয় আসলে কতটা মানা হচ্ছে? না, ভাড়ার বিষয় যেটা সরকারের অনুযায়ী ভাড়া চলতেছে। এখন স্বাস্থ্যবিধি খুব ভালো মানছে, তারা গাড়িতে ওঠার আগে হাত ধুচ্ছে, স্যানিটাইজার দেয়া, এবং 2 সিটে মিলে একজন করে বসছে, 40টা সিট থাকলে 20 জন বসছে, এভাবে। গাদাগাদি করে না, গাদাগাদি করে কোনো সিস্টেম নেই আমাদের। এখন সরকার অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা মেনে চলতেছে স্বাস্থ্যবিধি মতো। আসলে তারা বলছেন যে সরকারের যে স্বাস্থ্যবিধি যে নিয়ম তারা বেঁধে দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী আসলে তারা চলবেন। এবং এই অঞ্চলে আসলে অনেকটাই কিন্তু তাদের যে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব সেটি রয়েছে। তবে প্রশাসন আসলে তারা কাজ করে যাচ্ছেন যে এই যাতে করে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব নিয়ে আসলে তারা চলতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আকাশ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আতিক এবং নয়ন বড়ুয়া জায়েদ, যারা জানাচ্ছিলেন গণপরিবহনের খবরাখবর, কিভাবে গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে সেই তথ্য জানাচ্ছিলেন। তাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার জানাচ্ছি অন্য খবর। এক সপ্তাহের ব্যবধানে নওগাঁয় প্রতি বস্তায় চালের দাম বেড়েছে 50 থেকে 80 টাকা। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। চালের দর ঊর্ধ্বগতির কারণ হিসেবে করোনা পরিস্থিতি ও ধানের দর বৃদ্ধিকেই দুষছেন ব্যবসায়ীরা। বাবুল আক্তার রানার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। গেল সপ্তাহে প্রতি বস্তা মিনিকেট চাল 2250 টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 2300 টাকায়। কাটারি ভোগ বস্তা প্রতি 2100 টাকায় বিক্রি হলেও বর্তমানে তা 100 টাকা বেড়ে 2200 টাকায় বিক্রি হচ্ছে। একই সাথে স্বর্ণা ও নাজিরশাল চালের দাম কেজিতে বেড়েছে 2 টাকা।
ব্যবসায়ীরা বলছেন, করোনা ভাইরাসের কারণে কৃত্রিম সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কায় মানুষের মধ্যে খাদ্যপণ্য মজুদের প্রবণতা বেড়েছে। এর ফলে বাজারে চালের চাহিদা বেড়ে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে দামও বেড়েছে। মোকামে চালের চাহিদা বাড়ায় বাজারে প্রতিমণ ধানের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। বাজারে ধানের দাম বেশি এবং আমরা ধান পাচ্ছি না এবং ধান চাল আমরা উৎপাদন করতে চাল তৈরি করতে পারছি। ভাইরাসের কারণে বাড়ছে আর ঢাকাতে গাড়ি চাল দিতেছে। ধান যেটা কাঁচা অবস্থায় ছিল 650 থেকে 700, সে ধান এখন 800 টাকা, মানে 1 থেকে 150 টাকা ধানের বাজারটাই বেশি। মিল মালিকরা বলছেন, বছরের এই সময় বাজারে ধানের সরবরাহ কম থাকায় চালের দাম একটু বেশি থাকে। তবে করোনার প্রভাবে চালের বাজারে অস্থিরতার সৃষ্টি হয়েছে। দেশে একটা মানুষ কিন্তু একটু অস্থির বোধ করছে যে আসলে এটা কোন পর্যায়ে যাবে, কি অবস্থান হবে। এই কারণে মানুষ কিন্তু খাদ্যের বিষয়টাকে নজর দিয়েছে বেশি, যে খাদ্যটা কিনে রাখি কোনো শর্ট পড়ে কিনা বা আমি পাই কিনা। তো এই কারণে কিন্তু খুচরা পর্যায়ে খাদ্যের চাহিদাটা ছিল বেশি, বা আমাদের এখান থেকে পর্যায়ক্রমে ওই চাহিদাটা আমাদের কাছেও চলে আসছে। চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। চাল আমরা 55 টাকা 50 টাকা কেজি আমরা কিনে খাই, সেই চালটা আজকে 60 টাকা কেজি। 32 টা 33 টাকা কেজি কিনতাম, এখন 45, 55, 50, 60 টাকা কেজি। এদিকে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে মনিটরিং জোরদার করার দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বর্ষা মৌসুম শুরুর আগে সিরাজগঞ্জের চৌহালি ও এনায়েতপুরের বিভিন্ন স্থানে যমুনা নদীর ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে সহস্রাধিক বসতভিটা ও শত শত হেক্টর ফসল জমি। ধস নেমেছে সিমলা স্পার বাঁধেও। স্থানীয়দের অভিযোগ, ভাঙনে ভিটে মাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করলেও পাননি কোনো সহায়তা। আব্দুস সামাদ সায়েমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের এনায়েতপুরের ব্রাহ্মণ গ্রাম থেকে হাট পাঁচিল পর্যন্ত প্রায় 6 কিলোমিটার ও চৌহালির বিস্তীর্ণ এলাকা জুড়ে যমুনা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। ভিটেমাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। কেউ বা আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়িতে, আবার কেউ বা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। একদিকে নদী ভাঙন, অন্যদিকে করোনার কারণে কর্মহীন হয়ে পড়ায় অনাহারে অর্ধাহারে দিন কাটালেও পাননি কোনো সরকারি সহায়তা। আমাদের এমপি সাহেব যদি একদিন এসে করতে যে আচ্ছা আমি আছি, তোমাদের এটা আমি দেখতেছি, কোনোদিন আসে নাই। আমাদের এখন খুব অসহায়ের ভিতরে দিন কাটাচ্ছে। আমাদের আর কোনো জায়গা নাই, যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। ভাঙন কবলিতদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতি বছরই নদী ভাঙনে ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ হচ্ছে এলাকাবাসীর একমাত্র দাবি। আমার জীবনের যত আশা আকাঙ্ক্ষা আছে, যদি এই বাঁধটা বাঁধা দিত, হয়তো আমি 2 দিন বাদে মরে যেতাম, আমার পোলাপান থাকতো যে বাপের ভিটা। সংশ্লিষ্টরা বলছে 600 কোটি টাকা প্রকল্প একনেকে পাস হলে নদী সংরক্ষণ বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে। পুরো প্রজেক্টটাকে নেওয়া হয়েছে, সেটা পিসি মিটিং হয়ে গেছে অলরেডি। 650 কোটি টাকার একটা প্রজেক্ট, প্রতি মিটারে আপনার 70 টাকা করে জিও ব্যাগ দিয়ে আমরা চেষ্টা করতেছি আর কি, যে যাতে সাময়িকভাবে পাবলিকের বাড়িঘর যেভাবে ভাঙতেছে, এটা যাতে একটু প্রোটেকশনটা হয়। শুধু আশ্বাস নয়, দ্রুত স্থায়ী নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা পরিস্থিতিতে মৌসুমি ফল আম কম খরচে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে যাবে ঢাকায়। এই দুই জেলা থেকে প্রতি কেজি আম পরিবহনে মজুরি সহ খরচ পড়বে 2.5 টাকা। আর আর্থিক ক্ষতি ঠেকাতে প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আম বিনা পয়সায় ঢাকায় নিয়ে যাবে ডাক বিভাগ। আগামী 2-3 দিনের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন 10 টন আম রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হবে। এস এ বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। এবারই প্রথম ট্রেনে ঢাকায় যাচ্ছে আম। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি কেজি 1 টাকা 50 পয়সা ও রাজশাহী থেকে 1 টাকা 30 পয়সায় ঢাকায় আম পাঠানো যাবে। সঙ্গে যুক্ত হবে কুলির মজুরি। সব মিলিয়ে কেজি প্রতি খরচ পড়বে 2.5 টাকা। প্রতিদিন যাত্রীবাহী ট্রেনের সঙ্গে 225 মেট্রিক টন আম ঢাকায় যাবে। রাজশাহী অঞ্চলের যে কোনো জায়গা থেকে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এই অঞ্চল, আব্দুলপুর, এই সকল অঞ্চল থেকে যে কোনো স্টেশনে আম আমরা লোডিং করতে পারবো এবং এটি ঢাকা, টাঙ্গাইল থেকে পরবর্তীতে যে কোনো জায়গায় গিয়ে এটি নামানো যাবে। লাগেজ মানে আমাদের যে পার্সেল রেট, এই পার্সেল রেটটা আমাদের রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত এটা 1 টাকা 30 পয়সা পার কেজি এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে 1 টাকা 50 পয়সা পার কেজি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা।
বর্তমান পরিস্থিতিতে ট্রেনে নিরাপদে ও কম খরচে আম পরিবহনের ব্যবস্থা করায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। ডাক বিভাগের সিদ্ধান্তে পরিবহন খরচ বেঁচে যাওয়ায় আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে উঠবে বলেও মনে করছেন তারা। পোস্ট অফিসকে আমাদের ক্ষুদ্র ব্যবসায়িক থেকে আন্তরিক ধন্যবাদ যে আমাদের আম ব্যবসায়ীদের জন্য সবচেয়ে সুবিধা হবে। ট্রেনে যদি আম যায় তাহলে নিরাপদভাবে আম যাবে, আমে কোনো স্পট পড়বে না। রাজশাহী জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে বসেন ডাক বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় আম ব্যবসায়ীদের তালিকা করবে কৃষি বিভাগ, যারা বিনা খরচে আম পাঠাতে পারবে। ডাক বিভাগ বলছে কৃষক বন্ধু ডাক সেবার আওতায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পর্যায়ক্রমে নওগাঁ থেকেও আম পাঠানো হবে ঢাকায়। ছোট ব্যবসায়ী যারা প্রাথমিকভাবে তাদেরকে আমরা নির্বাচন করব। এবার আমরা রাজশাহী ডিভিশন থেকে, রাজশাহী বিভাগ থেকে আম লিচু আমরা প্রেরণ করব ঢাকাতে। রোববার থেকে ট্রেনে যাচ্ছে আম। 2 জুন রাজশাহী ও 3 জুন চাঁপাইনবাবগঞ্জ থেকে আমের প্রথম চালান ঢাকায় নেবে ডাক বিভাগ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। আবহাওয়া অনুকূলে থাকায় রংপুরে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। তবে গেল কয়েকদিনে ঝড় ও বৃষ্টিতে বেশিরভাগ জমিতে পানি জমে গাছ মরে যাচ্ছে। এ অবস্থায় ফলন বিপর্যয়ের আশঙ্কায় কৃষকরা। রেজাল করিম মানিকের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুর বিভাগের প্রধান অর্থকরী ফসল ভুট্টা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। তবে গেল কয়েকদিনের ঝড় ও বৃষ্টিতে বেশিরভাগ জমিতে পানি জমে গাছ মরে যাচ্ছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় কৃষকরা জানান, করোনার প্রভাবে বাজারে এমনিতেই ভুট্টার দর নেই। তার উপর ঘরে তোলার আগ মুহূর্তে কয়েক দফা ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে অধিকাংশ জমির ভুট্টা গাছই মরে গেছে। এ অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। পাওনাদারকে আমরা কিভাবে মিটাবো, আর আমরা মকতে কৃষক লোক কিভাবে আমরা বাঁচবো? লোকসানের মধ্যে আছে, এলা কি করবো? এলা গভর্নমেন্টে যদি কিছু দয়া করে দেয়। ভুট্টা তো আমার নষ্ট হয়েছে, কিন্তু ভুট্টার যে দাম নাই, আমরা আবাদ করি কি করি খাই। সংশ্লিষ্টরা জানান, কৃষকদের লোকসান পুষিয়ে নিতে নানা পরামর্শ দেয়া হচ্ছে। গেল বছরের চেয়ে এবছর 10,000 হেক্টর বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অত্যন্ত সতর্ক ছিলাম এবং বিভাগীয়ভাবে নির্দেশনা দেওয়া ছিল। এখানে ট্র্যাপ ব্যবহার করা হয়েছিল, কৃষকদেরকে সচেতন করা হয়েছিল, যার জন্য যে আতঙ্কটা ছিল ফল আর্মি ওয়ার্ম নিয়ে, সেটি ক্ষতিগ্রস্ত করতে পারেনি। কৃষি অফিসের তথ্য মতে রংপুরে 1,10,000 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,200 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাস মহামারীর কারণে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বিশ্বের অনেক দেশ, কিন্তু এরই মধ্যে উন্নত দেশের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের রেকর্ড সংখ্যক মানুষ খাদ্য ঘাটতিতে পড়তে পারেন বলে এক সমীক্ষায় উঠে এসেছে। দেশটির জাতীয় ফুড ব্যাংক নেটওয়ার্ক ফিডিং আমেরিকার তথ্য অনুসারে প্রায় 5.5 কোটি মানুষ খাদ্য ঘাটতির মুখে রয়েছে। অন্যদিকে লকডাউন খুলে অর্থনীতির চাকা সচল করার প্রক্রিয়ায় প্রায় গেল 3 মাসের মধ্যে সোমবার এশিয়ার শেয়ার বাজারের সূচক বেশ চাঙ্গা হতে দেখা গেছে। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীর কারণে বিশ্বের বেশিরভাগ দেশেই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক ধসের পাশাপাশি বেকারত্ব একটি বিরাট সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অনুন্নত দেশগুলোতে এই সমস্যা ভীষণ মাত্রায় প্রকট হয়ে দেখা দিয়েছে। এরই মধ্যে ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকো, চিলি, আর্জেন্টিনা ভয়াবহ মাত্রায় বেকারত্ব সমস্যার মুখে পড়েছে বলে ঘোষণা দিয়েছে। এই অবস্থায় অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর পাশাপাশি অনেক উন্নত দেশও বেকারত্ব, উৎপাদনের স্লথ গতির পাশাপাশি খাদ্য ঘাটতির মুখে পড়তে যাচ্ছে। মার্কিন জাতীয় ফুড ব্যাংক নেটওয়ার্ক ফিডিং আমেরিকার তথ্য অনুসারে প্রায় 5,40,00,000 মানুষ ফুড ব্যাংক, ফুড স্ট্যাম্পস ও অন্যান্য সহযোগিতা না পেলে ক্ষুধার্ত অবস্থায় পড়বেন বলে জানিয়েছে। এরই মধ্যে করোনা সংশ্লিষ্ট লকডাউনের ফলে 4 কোটির বেশি মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছে। এদিকে গেল 3 মাসের মধ্যে প্রথমবারের মতো সোমবার এশিয়ার শেয়ার বাজারের সূচক সর্বোচ্চ উঠেছিল। বিক্ষোভ আর ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের ক্ষমতার দ্বন্দ্বের কারণে এশিয়ার স্টক মার্কেট বেশ চাঙ্গা হয়ে উঠেছে।
হংকংয়ের বেঞ্চমার্ক হ্যাংসেং এর ইন্ডেক্স বেড়েছে 3.39%, আর জাপানের নিক্কেই বেড়ে দাঁড়িয়েছে 21,910 পয়েন্ট, আর সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 2,871 পয়েন্ট এবং কোরিয়ান কম্পোজিট বেড়ে দাঁড়িয়েছে 2,050 পয়েন্ট। নাহিদ রিহান, নিউজ 24। এবার খেলার খবর। করোনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে অনুশীলনে ফিরছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। এক বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে 13 জন ক্রিকেটারকে নিয়ে কলম্বো ক্রিকেট ক্লাবে চলবে 12 দিনের এই ক্যাম্প। জুলাই অপেক্ষা করছে ভারত শ্রীলঙ্কা সিরিজ। সাদা বলের ক্রিকেটে মুখোমুখি হওয়ার কথা দুই দলের, যা নিয়ে অনিশ্চয়তা থাকলেও লঙ্কানরা চাইছে নিজেদের ঝালিয়ে রাখতে, যে কারণে অনুশীলনে ফিরছেন স্বাগতিকরা। ক্রিকেটারদের অনুশীলনের জায়গা ও হোটেলের বাইরে বেরোনোর অনুমতি নেই। বলা হয়েছে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনেই চলবে এই শিবির। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে থাকা লা লিগা পুনরায় শুরু হচ্ছে আগামী 11 জুন। আপাতত তাই 2 রাউন্ডের সূচি প্রকাশ করল লা লিগা কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী বার্সেলোনার প্রথম ম্যাচ 13 জুন। একদিন বাদে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। গেল মার্চের মাঝামাঝি স্থগিত হয়ে যাওয়ার লিগের বাকি আছে 11 রাউন্ডের খেলা। রিয়ালের চেয়ে 2 পয়েন্টে এগিয়ে থেকে টেবিলের টপার আসরের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। 11 জুন রিয়াল বেতিস সেভিয়া ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে লিগ। এবার বিনোদনের খবর। জীবন এবং জীবিকার প্রশ্ন যেখানে দিন দিন প্রকট হচ্ছে, সেখানে বিনোদনের স্থান সবার পরে। তাই বিনোদনই যাদের জীবন জীবিকা, তাদের দিন কাটছে চরম হতাশায়। শুটিং বন্ধ, সিনেমা মুক্তি বন্ধ, হলও বন্ধ। কবে খুলবে কেউ জানে না। এমন বাস্তবতায় সবার একটাই প্রশ্ন, তাহলে সিনেমার ভবিষ্যৎ কি? সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে চলচ্চিত্র শিল্পের যে ক্ষতি হয়েছে তা থেকে উত্তরণে সরকারি সহযোগিতার বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 18 মার্চ থেকে বন্ধ দেশের সব সিনেমা হল। প্রায় 3 মাস পেরোলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। করোনা ভাইরাসের ধাক্কায় অন্যান্য খাতের মতো চলচ্চিত্র শিল্পের ক্ষতিও প্রায় 300 কোটি টাকার মতো। সবকিছু স্বাভাবিক হতে শুরু করলেও কবে নাগাদ খুলবে সিনেমা হল তা এখনো অনিশ্চিত। সরকারিভাবে আমাদের কি কি নীতিমালা হলের বিষয়ে থাকবে, সেই নীতিমালাগুলো ওনার থেকে জেনে সরকারের নির্দেশনা মেনে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। করোনার আগে স্বাভাবিক অবস্থাতেও চলচ্চিত্রে খুব একটা জলুস ছিল না। তার মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে করোনা ভাইরাস। প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে সিনেমা ব্যবসা মূলত মুমূর্ষু অবস্থায় আছে। লাভ লোকসানের হিসাব করে সিনেমা হলের ব্যবসা করি না। ভালো লাগা, ভালোবাসা আর দেশীয় শিল্প সংস্কৃতিকে ভালোবেসে আজও এই ব্যবসাটাকে ধরে রেখেছি। দীর্ঘদিন সিনেমার এই ক্রান্তিকাল থাকলে প্রযোজক সংখ্যা যেমন কমবে, তেমনি অনেক হল বন্ধ হয়ে যাবে চিরতরে। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান খাত সংশ্লিষ্টরা। সরকার আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে প্রত্যেকটি সিনেমা হল আগামী দিনে আর চালু করার সম্ভব হবে না। শিল্প হিসেবে ঘোষণা হয়েছে সিনেমা হলটা, আপনারা জানেন অনেক আগেই, কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল বেনিফিটটা এখনো পাইনি। যদি সেই বেনিফিটটা পাই, আমরা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে পারবো। তথ্য প্রতিমন্ত্রী অবশ্য নিউজ 24-কে জানিয়েছেন, তার মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা 3 কোটি টাকার অনুদান ছাড়াও হল মালিকরা চাইলে সরকারের প্রণোদনা অর্থ গ্রহণ করতে পারে। এই শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো রকম বড় ক্ষতির সম্মুখীন যাতে না হয়, তার জন্য সকল প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে থাকবে। এক যুগ আগেও যেখানে দেশে মোট হল সংখ্যা ছিল 1400, সেখানে বর্তমান সংখ্যা 68টি। ঈদ পার্বণে কিছু মৌসুমি হল খুললেও এবার আর তা সম্ভব হয়নি। চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে তাই সরকারের সুদৃষ্টির বিকল্প নেই। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। লকডাউনের এই সময় ঘরবন্দি মানুষের জন্য ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলো সাব্বির নাসির। এবারের গানের শিরোনাম পোকা। শারমিন সুলতানা সুমির কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গাংচিল মিউজিকের ইউটিউব চ্যানেল এবং সাব্বির নাসিরের ফেসবুক পেজে এর পাশাপাশি শোনা যাবে বাংলাদেশের অডিও স্ট্রিমিং পোর্টাল ও অ্যাপসগুলোতে। এর আগে
হর্ষ, ফুল ফোটাবো, ফাগুন আসছে, জল জোছনা, মৃত জোনাকি সব বেশ কিছু গান শ্রোতাদের উপহার দিয়েছেন সঙ্গীত শিল্পী সাবিন নাসির। সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণপরিবহন অরাজকতা, লঞ্চে নেই স্বাস্থ্যবিধির বালাই, ভাড়া বৃদ্ধি সরকারের দারিদ্র বান্ধব নীতির পরিপন্থী বলছেন বিশ্লেষকরা। প্রয়োজনে অধিক সংক্রমিত রেড জোনে ফের লকডাউন জারির ঘোষণা, না মানলে কঠোর সিদ্ধান্ত, 25 জনবল নিয়ে অফিস চালানোর নির্দেশনা। লিবিয়ায় 26 বাংলাদেশি হত্যার ঘটনায় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা হাজি কামাল গ্রেপ্তার, মিলেছে গুরুত্বপূর্ণ অনেক তথ্য। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে 6ষ্ঠ দিনের মতো বিক্ষোভ, হোয়াইট হাউসের সামনে সংঘর্ষ, সেনা মোতায়েনের ঘোষণা ট্রাম্পের। করোনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে অনুশীলনে ফিরছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। 11 জুন থেকে পুনরায় শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।